ওকে, তো ফার্স্ট ইয়ার পেপার 1-এ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ইউনিট 1 প্রিলিমিনারিজ অ্যান্ড বেসিক কনসেপ্ট। ওকে, তো আমরা মূলত কি করব, এই যে বোর্ড আছে আমাদের, এই বোর্ডে আমরা লিখে লিখে করব, যেগুলো দরকার হবে লেখার সেগুলো লিখবো, আর বাকি জিনিসগুলো আমরা মোটামুটি বই থেকে দেখব। ঠিক আছে, তো আমার সঙ্গে সঙ্গে তোমরা ফলো করো। তো যে দেখো, হ্যাঁ যেটা বলছিলাম যে সেট কার্টেসিয়ান প্রোডাক্ট তোমরা নিশ্চয়ই জানো। হুম, আচ্ছা রিলেশন জিনিসটা কি? রিলেশন জিনিসটা হচ্ছে যে দুটো সেটের যে ক্রস প্রোডাক্ট হয় এ ক্রস বি, তারই যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলি। ঠিক আছে, তার যে কোনো সাবসেটকে এক একটা রিলেশন বলা হয়। আচ্ছা, এবার সেট, দুটো সেট যদি সেম হয়ে যায়, এ আর বি যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে রিলেশনটাকে বলা হয় রিলেশন অন অন দ্য সেট। ইন দ্য সেট না বলে অন দ্য সেট বলা বেশি ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা, রিলেশন আমাদের অনেক রকমের হয়। যখন অন এ সেট রিলেশন হয় তখন রিফ্লেক্সিভ রিলেশন, যদি প্রত্যেকটা এক্স এক্স আর এক্স এরা যদি রিলেটেড হয়, হ্যাঁ, তাহলে আমরা রিফ্লেক্সিভ বলবো। মানে রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে এক্স কমা এক্স টাইপের সমস্ত এলিমেন্ট থাকবে, অন্য কিছু এক্সট্রা থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? মানে একটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, যে ধরো এ সেট হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে রিফ্লেক্সিভ রিলেশন যেটা হবে, একটা আমি বলছি এক্সাম্পল, ধরো R1টাকে আমি রিফ্লেক্সিভ রিলেশন হবে এখানে 1 1 2 2 3 3 4 4, এই কটা থাকতেই হবে, প্লাস এক্সট্রা কিছু থাকতে পারে। যেমন আমি যদি 4 5 4 3 এক্সট্রা দিয়ে দিলাম অ্যাড, তাহলে কোনো অসুবিধা নেই। মানে এই চারটা মেন থাকতে হবে, এই চারটাই তোমাকে দেখতে হবে যে আছে কি নেই, তখন তাকে আমরা বলি রিফ্লেক্সিভ রিলেশন। যদি এক্সট্রা কিছু থাকে, থাকতে পারে নাও থাকতে পারে। কথা বুঝতে পেরেছো? মানে এই চারটা, যেহেতু এখানে চারটা এলিমেন্ট আছে, এই মিনিমাম এই চারটা তো থাকতে হবে, এক্সট্রা থাকতে পারে নাও থাকতে পারে। আর শুধু এই চারটাকে নিয়ে যে সেটটা তৈরি হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন। তার মধ্যে শুধু এই কটাই থাকবে, না কম না বেশি। ঠিক, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন, মানে এই চারটের বেশিও না আবার কমও না। তো আমরা রিফ্লেক্সিভ রিলেশনের একটা সহজ ডেফিনেশন দিতে পারি কি, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আর টাকে রিফ্লেক্সিভ হতে হবে যদি আরটা আই এ কে কন্টেন করে। মানে আই এ যেটা আর আর এর যদি সাবসেট হয়, তার মানেই তো এগুলো সবটাই রিফ্লেক্সিভের মধ্যে চলে গেল, তাই না? তখন তাকে রিফ্লেক্সিভ বলা হবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা হলো আমাদের শর্টকাট ডেফিনেশন। আচ্ছা, এবার হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে যে এক্স ওয়াই যদি থাকে, ইমপ্লাই করবে ওয়াই এক্সটাও থাকবে। মানে এরা দুটো একসঙ্গে থাকবে, কেউ একাই থাকতে পারবে না। ঠিক আছে, এরা তোমরা মনে মনে কাপল ভাবতে পারো। ঠিক, তো কোনো কাপল একসঙ্গে মানে একাই থাকবে না, সবসময় জোড়াই থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে ওটাকে আমরা সিমেট্রিক বলতে পারবো। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক মানে, অ্যান্টিসিমেট্রিক মানে মানে একসঙ্গে কাপল একসঙ্গে থাকতে পারবে না, একসঙ্গে থাকতে পারবে না। এটা আমরা শর্টে এইভাবে আমরা বুঝতে পারি আর কি। ঠিক আছে, আর ট্রানজিটিভ মানে, ট্রানজিটিভ মানে হচ্ছে যে এক্স ওয়াই এর সঙ্গে যদি রিলেটেড হয়, আবার ওয়াইটাও যদি আর জেড এর সঙ্গে রিলেটেড হয়, তাহলে এক্সটা জেড এর সঙ্গে রিলেটেড হবে। এটা ট্রানজিটিভ রিলেশন। তো এগুলো আমরা নিয়ে বেশি আলোচনা করতে চাইছি না। তো একজন আবার সৈকতের কি সমস্যা হচ্ছে, বারবার আসা যাওয়া করতে গেলেই সমস্যা হয়ে যায়। যাই হোক, নেক্সট দেখো, তাহলে আমরা এই রিলেশন গুলো মোটামুটি বুঝে গেলাম। আর ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটা একসঙ্গে কে ইকুইভ্যালেন্স বলা হয়। আর বাকি সিমেট্রিক, সিমেট্রিককে চেঞ্জ করে অ্যান্টিসিমেট্রিক করে দিলে সেটা হয়ে যায় পার্সিয়াল অর্ডার রিলেশন।
ঠিক আছে। আর এই ইকুইভ্যালেন্স রিলেশন হলে আমরা সেটাকে একটা যেগুলো ইকুইভ্যালেন্স ক্লাস থাকে সেই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো একটা সেটটার পার্টিশন তৈরি করে, এটা আমরা জানি, এই গ্র্যাজুয়েশনের বই ছিল। তারপরে ম্যাপিংও হচ্ছে সাম কাইন্ড অফ রিলেশন। ঠিক আছে, তোমাদেরকে এই পড়ানোটা খাপছাড়া খাপছাড়া মনে হতেই পারে, কারণ আমরা পুরোটা ডিটেলসে কিন্তু পড়ছি না। ঠিক আছে, সো এটা মানে কিছু মনে করবে না, হ্যাঁ। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কোশ্চেন করো, তাহলে ওটা ক্লিয়ার করে দেবো আমি, কারণ এই জিনিসগুলো একদম অত্যন্ত বেসিক, আমি ওই জন্য বেশি আর চাইছি না এই করতে। আচ্ছা, 1-1 ম্যাপ মানে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট দুটো ডিস্টিংক্ট জায়গায় যাবে, তাহলে 1-1 ম্যাপ হয়, বা ইনজেক্টিভ ম্যাপ বলা হয়, 1-1 বা ইনজেক্টিভ। ঠিক আছে, মানে দুটো S1 আর S2 যদি আলাদা হয়, তাহলে তাদের ইমেজ সিগমা S1 আর সিগমা S2 এরাও কি হবে, আলাদা হবে, মানে এখানে নট ইকুয়ালস টু সাইন হবে আর কি। কথাটা বুঝতে পেরেছো? তো এটাকে বলা হয় 1-1। আর অন-টু মানে প্রত্যেকটা কোডোমেনের যে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে তাদের প্রি ইমেজ থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি এগুলো নিয়ে আর বলছি না এখানে। তারপরে কম্পোজিশন ল, অ্যাসোসিয়েটিভ, এগুলো সব জানা যায়। আচ্ছা, বাইনারি অপারেশন কাকে বলে তোমরা জানো? হ্যাঁ, বাইনারি অপারেশন কাকে বলে জানো? অ্যান্সার দাও। হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে আমি আর বাইনারি একটা নিয়ে আর, সেটের উপর ওই যেগুলো কম্পোজিশন। হ্যাঁ ঠিক আছে, তো বাইনারি অপারেশন আমি আর বলছি না। আচ্ছা, অ্যালজেব্রিক স্ট্রাকচার, আর এখানে কয়েকটা ডেফিনেশন আছে, তোমরা এগুলো জাস্ট একবার পড়ে নিও। গ্রুপয়েড কাকে বলে, মানে যদি বাইনারি কম্পোজিশনটা, হ্যাঁ বাইনারি কম্পোজিশন থাকলেই তাকে সেটা একটা গ্রুপয়েড বলা হচ্ছে, আর কোনো রকমের রেস্ট্রিকশন নেই, শুধু ক্লোজ প্রপার্টি থাকলেই হলো। ঠিক আছে, আর সেমি গ্রুপ মানে এই অপারেশনটা, এই যে বাইনারি অপারেশন যেটা, সেটাকে মানে অ্যাসোসিয়েটিভ হতে হবে, অ্যাসোসিয়েটিভ হতে হবে। তাহলে সেমি গ্রুপ, আর কিছু দরকার নেই। আচ্ছা, এবার মনোইড কাকে বলে? মনোইড হচ্ছে সেমি গ্রুপের মধ্যে, মানে সেমি গ্রুপ হবে, তার সঙ্গে যদি আইডেন্টিটি এক্সিস্ট করে, তাহলে সেটাকে আমরা মনোইড বলবো। ঠিক আছে, এবার কোনো মনোইডে যদি ইনভার্স থাকে প্রত্যেকটা এলিমেন্টের, তাহলে সেটাকে আমরা গ্রুপ বলবো। এই হচ্ছে গল্প। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে গ্রুপয়েড, তারপরে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ হলে সেমি গ্রুপ, সেমি গ্রুপের তারপরে আইডেন্টিটি থাকলে মনোইড, আর তারপরে গ্রুপ। তো এইটি হচ্ছে ব্যাপার। তাহলে এই যে গ্রুপের প্রপার্টিগুলোকে তুমি যদি একসঙ্গে করো, তাহলে আমরা কি কি পাচ্ছি গ্রুপে? ক্লোজার প্রপার্টি পাচ্ছি, তারপরে অ্যাসোসিয়েটিভিটি, তারপরে আইডেন্টিটি, তারপরে ইনভার্স। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে। তারপরে গ্রুপের মধ্যে ক্যান্সেলেশন ল হোল্ড করে, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো তোমরা নিশ্চয়ই একবার করে বইটা দেখে নিও, হ্যাঁ। দেখে নিয়ে আমাদের নেক্সট ক্লাসে বলবে যে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের, তাহলে আমাকে কিন্তু বলবে। তোমরা একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ। একদমই যে একদম কিচ্ছু পড়বে না তাহলে চলবে না, তোমরা বইটা ধরে ধরে পড়ো, আমি তোমাদেরকে PDF সাপ্লাই করে দেবো, হ্যাঁ। তোমরা বইটা ধরে ধরে দেখবে। এখানে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এই ফার্স্ট ইউনিটে বেশি কিছু প্রুফ নেই, থিওরেম গুলো স্টেট করা আছে, হ্যাঁ। তো এগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ কোশ্চেন কোথা থেকে হবে, অনেকগুলো কোশ্চেন হবে, তো তো তোমরা শিওর জানো না যে কোথা থেকে কোশ্চেন হবে, তো সেই জন্যই সবই পড়ো, কিন্তু থিওরেমের প্রুফ পড়ে সময় নষ্ট করতে বারণ করছি আমি। এটা হচ্ছে আমাদের এখনকার স্ট্র্যাটেজি আপাতত। ঠিক আছে, আচ্ছা, অর্ডার অফ এ গ্রুপ বলতে বোঝায় যে গ্রুপের বলছি কটা, প্রিপারেশনটা কেমন নেবো? হ্যাঁ হ্যালো, বলছি প্রিপারেশনটা ওই মানে বই ধরে নেবো তো প্রিপারেশনটা? একদম বই ধরেই নেবে, হ্যাঁ। বাকি কিছু হলে আমি তোমাদেরকে ওটা জানিয়ে দেবো, প্রিপারেশন বই ধরেই নেবে আপাতত। ঠিক আছে। আর বাকি যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন আসবে সেগুলো তো আমরা সলভ করব, হ্যাঁ। প্লাস গত বছরের মতো যদি এবারে কোশ্চেন ব্যাংক দেয়, তাহলে সেগুলো আমরা সলভ করব। এগুলো করলেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আলাদা করে টেনশন করার কিছু নেই। ওকে, আচ্ছা, তাহলে অর্ডার অফ দ্য গ্রুপ মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য গ্রুপ।
ঠিক আছে, এই এই জায়গাগুলো নোট করবে, হ্যাঁ, যে অর্ডার অফ গ্রুপ কাকে বলে। আচ্ছা, আর অর্ডার অফ অ্যান এলিমেন্ট বলতে আমরা কি বুঝি, যে অর্ডার অফ এলিমেন্ট কাকে বলে, যে একটা ধরো এ বিলংস টু জি, হ্যাঁ, তাহলে অর্ডার অফ এটাকে যদি আমি বলি এন, তার মানে বুঝতে হবে যে এ এ এ এরকম এন টাইমস যদি আমরা গুণ করি, এন টাইমস মানে এটা গুণ মানে প্রোডাক্ট, ঠিক আছে, যে অপারেশনটা ওই গ্রুপের মধ্যে ডিফাইন আছে সেই অপারেশনটা বেসিক্যালি, তাহলে এটা আইডেন্টিটি এলিমেন্টটা দেবে, ঠিক আছে। এবং এন এর থেকে কম সংখ্যক প্রোডাক্ট করে কখনোই তুমি আইডেন্টিটি পাবে না, মানে এটা হচ্ছে মিনিমাম এম, এনটা হচ্ছে কি স্মলেস্ট, এর থেকে ছোট এন দিয়ে হবে না, স্মলেস্ট পজিটিভ। দেখো অবভিয়াসলি জিরো দিয়ে হবে, মানে এ টু দি পাওয়ার জিরো ইজ আইডেন্টিটি, কিন্তু পজিটিভ স্মলেস্ট যদি চাই তাহলে সেইটাই হবে তোমার অর্ডার অফ দ্য এলিমেন্ট। আর এইরকম যদি কোনো এলিমেন্ট তুমি না পাও তাহলে সেক্ষেত্রে অর্ডার অফ এ বলা হবে জিরো, ঠিক আছে, ইমপ্লাইজ দেয়ার ইজ নো এন সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইজ আইডেন্টিটি, তখন অর্ডারটাকে আমরা কি ধরি, জিরো ধরি, আবার ইনফাইনাইটও ধরতে পারো, জিরো ধরতে পারো, আবার ইনফাইনাইটই বেশি বলে, ঠিক আছে। ইনফাইনাইট অর্ডার মানে অনলি পজিটিভ এন যেটা আছে, পজিটিভ না, অনলি এন পাবো, যার অনলি ফর জিরো পাবো, মানে একমাত্র জিরোর জন্য এই জিনিসটা হোল্ড করবে, অনলি ফর এন ইকুয়ালস টু জিরো, আর অন্য কোনো পজিটিভ বা নেগেটিভ ইন্টিজারের জন্য এই জিনিসটা হোল্ড করবে না, তখন আমরা অর্ডার অফ এটাকে কি বলি, ইনফাইনাইট অর্ডার বলি, ঠিক আছে। তো অর্ডার অফ জিরো কোনো মানে জিরোটাই হচ্ছে ইনফাইনাইট, এইভাবে ব্যাপারটা ভাবতে পারো, যেটাই জিরো সেটাই ইনফাইনাইট। তো অর্ডার অফ জিরোটা জেনারেলি বলা হয় না, ইনফাইনাইটটাই বলা হয়, তো এটাও মাথায় রাখবে। আচ্ছা, এইবার একটা জিনিস, এই থিওরেমগুলো, এই যে এক্সাম্পল 1.5 এটা ইম্পর্টেন্ট রেজাল্ট, হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে এই প্রথম রেজাল্ট আমরা একটা ইম্পর্টেন্ট মনে রাখবো এখানে, হ্যাঁ, রেজাল্টগুলো আমরা যেগুলো লিখবো সেগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, যে একটা ধরো গ্রুপ আছে such that for all a belongs to g, a আর a ইনভার্স ইকুয়াল, মানে সেলফ ইনভার্স, ঠিক আছে, এর ইনভার্স নিজেই নিজের ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টের জন্য, দেন জি মাস্ট বি অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান বলতে আমরা কি বুঝি, এমন একটা গ্রুপ যেখানে এ স্টার বি ইজ ইকুয়ালস টু বি স্টার এ ফর অল এ বি, ঠিক আছে। তো এইটাকে আমরা কি বলি, অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ, বা দেখো অ্যাবেলিয়ান লিখতে গেলে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এ দিতে হয়, কারণ অ্যাবেলের নাম অনুসারে এটা হয়েছে, না হলে কমিউটেটিভ, তাহলে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার ডেফিনেশন। আচ্ছা, এইটা মানে দেখো এ আর এর ইনভার্স যদি সমান সেম হয়, তার মানে বুঝতে হবে এ স্কোয়ার ইজ ই, তার মানে যদি এটা বলা থাকে যে একটা গ্রুপ যেখানে প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার করলে আইডেন্টিটি পাবো, তার মানে বুঝতে হবে গ্রুপটা অ্যাবেলিয়ান। বলো ঠিক এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি? এটার প্রুফ কিন্তু খুব সহজ, কারণ আমরা এ বি কে লিখতে পারি, দেখো এ বি, এটা যদি আমরা প্রুফ দেখি, দেখো এটা সহজ প্রুফ, তো সেজন্য আমি বলে দিচ্ছি। ধরো এ বি, তাহলে দেখো বলছে যে এ নিজের ইনভার্স, তার মানে আমি লিখতে পারি এ বি কে এ বির ইনভার্স লিখতে পারি, আবার এ বির ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। আচ্ছা, বি ইনভার্স নিজের ইনভার্স মানে কি, বি ইনভার্সটাকে আমরা বি লিখতে পারি, আবার এ ইনভার্সটাকে এ লিখতে পারি, তাহলে দেখো এ বি ইকুয়ালস টু বি এ হয়ে গেল, এটাই হয়ে গেল প্রুফ, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে এখান থেকে, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো, কেউ রিপ্লাই না দিলে আমার না অসুবিধা হবে। না স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, হুম। আচ্ছা, নেক্সট দেখো,
তাহলে এক্সাম্পল 1.6টাই আমরা বেসিক্যালি করলাম, ঠিক আছে, যে নিজেই নিজের ইনভার্স। এখানে দেখো ভাষাটা দেখো, so that if every element of the group G is its own inverse, মানে A equals to A inverse, then G is abelian। এটা আমরা পড়লাম। আর 5-এ কি ছিল দেখো, হ্যাঁ 5-এরটা একটু আলাদা আছে, যে if G is a group of even order, হ্যাঁ, prove that it has an element satisfying A square equals to E, মানে 2 অর্ডারের একটা এলিমেন্ট আমরা পাবো, যেটা নিজে কিন্তু E নয়, E এর অর্ডার হচ্ছে 1, তাহলে 1 ছাড়া ই ছাড়া আরেকটা এলিমেন্ট পাবো যার অর্ডার হচ্ছে 2, মানে স্কোয়ার ইকুয়ালস টু ই। তাহলে এইটা আমরা দেখি, এর প্রুফটা খুব সহজ। আমরা তাহলে দেখো নেক্সট রেজাল্ট কি হচ্ছে, বলছে যে গ্রুপের অর্ডার হচ্ছে ইভেন, মানে এখানে ইভেন সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে দেখাতে বলছে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ নট ইকুয়ালস টু ই সাচ দ্যাট a to the power square is, মানে a square is e। তাহলে এইটা কিভাবে পাবো, a square e মানেই হচ্ছে a আর a এর ইনভার্সটা সেম হবে। তাহলে তাহলে e এর ইনভার্স e আমরা জানি, সেটা তো একটা এলিমেন্ট এরকম থাকে আমরা যে কোনো গ্রুপে। ওকে, একটু দাঁড়াও, একটা জিনিস ঠিক আছে, দেখো এইটার প্রুফ দেখো কত সোজা, যে জি এর এলিমেন্ট গুলোকে যদি আমরা এইভাবে লিখি, একটা ধরো ই আছে, ইটাকে আমরা মনে মনে ধরো A1 নাম দিলাম, ঠিক আছে, A1 নাম দিলাম, তারপরে A2 আছে, A3, এরকম করে করে A2n অবধি আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে এই যে বাকিগুলো আছে অড সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক। আচ্ছা, এবার ধরো যে সেই সমস্ত, ধরে নাও যে এইটা ছাড়া আর কেউ অন্য যে কোনো আছে, যে অন্য এলিমেন্টগুলো A1 ছাড়া, if A is not A1 then let A square not equals to E। A স্কোয়ারটা E নয়, তার মানে এটা কি A আর A ইনভার্স আলাদা হবে, এইটা মানেই হচ্ছে এটা ইফ এন্ড অনলি, ঠিক না। তার মানে A আর A এর ইনভার্স আলাদা। এবার ভাবো এই যে এলিমেন্টগুলো আছে দেখো A2, তাহলে A2 এর যে ইনভার্স এদের মধ্যে কেউ না কেউ হবে, এটা বুঝতে পারছো। এরা যে আছে এই যে A2 থেকে আমি যদি বাকিগুলো লিখি, এদের ইনভার্স এই সেটগুলোর মধ্যেই তো থাকবে নাকি, কারণ এদের বাইরে তো একটাই আছে ই, এগুলোর কোনোটারই ইনভার্স তো ই নয়, কারণ ই এর ইনভার্স ই নিজেই, তাহলে এদের ইনভার্স এদের মধ্যেই থাকবে। এবার যদি এদের ইনভার্স আলাদা হয় তাহলে তাদেরকে তুমি জোড়ায় জোড়ায় বানাতে পারবে, যে ধরো A2 ইনভার্স ধরো A5 লেটস, তাহলে এরা একটা জোড়া তৈরি করবে। তাহলে এই দেখো যারা নিজেদের ইনভার্স আলাদা আলাদা, তাহলে তারা তো জোড়ায় জোড়ায় কমপ্লিট করবে। কিন্তু এখানে আছে কটা সংখ্যা আছে, এখানে অড সংখ্যক আছে না, এখানে আছে অড সংখ্যক, তাহলে সবটাকে তুমি যদি জোড়ায় জোড়ায় করতে চাও তাহলে তো এখানে ইভেন সংখ্যক থাকা উচিত ছিল, ঠিক না। তার মানে বুঝতে হবে যে এখানে এমন এলিমেন্ট আছে যারা নিজের ইনভার্স নিজেই, যদি নিজের ইনভার্স নিজে না হতো তাহলে সবটারই আলাদা আলাদা জোড়া থাকতো, আর সেই সমস্ত সবাইকে তুমি যদি এবার যোগ করতে তাহলে জোড়ায় জোড়ায় যোগ হতো, ঠিক না। বলো ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা জাস্ট বোঝার জন্য তোমরা জাস্ট বোঝো, হ্যাঁ, এটা তো আর লিখতে হবে না কোথাও, শিওর যে তোমরা বুঝতে পারছো জিনিসটা। এটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার সাবগ্রুপ কাকে বলে? সাবগ্রুপ হচ্ছে যে এমন একটা সাবসেট যে নিজেই একটা ওই সেম কম্পোজিশনের রেসপেক্টে ও নিজেই একটা গ্রুপের বিহেভিয়ার মানে নিচ্ছে আর কি, ঠিক আছে। তো সেটাকে আমরা তখন সাবগ্রুপ বলবো। একটা সাবসেট যখন এটা কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ হয়ে যাবে তখন সেটাকে আমরা সাবগ্রুপ বলছি। তো সাবগ্রুপ দেখার জন্য যে ইম্পর্টেন্ট রেজাল্টটা হচ্ছে সেইটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে।
যে ধরো জি হচ্ছে একটা গ্রুপ, একটা গ্রুপ, আর এইচ হচ্ছে একটা সাবসেট অফ জি, দেন এইচ ইজ এ সাবগ্রুপ of G if and only if A B belongs to H imply করবে A compose B belongs to H, মানে এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি থাকতে হবে, ঠিক, ক্লোজার প্রপার্টি থাকতে হবে। আর দ্বিতীয় প্রপার্টি হচ্ছে A belongs to H imply A inverse belongs to H, এই দুটোই প্রপার্টি থাকলেই সেটা সাবগ্রুপ হয়ে যাবে। কারণ বাকি প্রপার্টিগুলো যেমন ধরো অ্যাসোসিয়েটিভিটি, হ্যাঁ, বাকি সবগুলো তোমার ওই এখান থেকে আসবে, ওই যে এই জি, যে এরাও তো জি এর এলিমেন্ট, তাহলে জি এর মধ্যে তো কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে এইচ এর মধ্যে অ্যাসোসিয়েটিভ হবে। সেই জন্য ওগুলো বাকিগুলো হেরিডেটারি প্রপার্টি, মানে ওর বাবার কাছ থেকে তোমরা ওরা পাবে আর কি। জিটা হচ্ছে বাবা, এইচটা হচ্ছে সন্তান, এইভাবে ব্যাপারটা ভাবতে পারো আর কি। তো এই দুটো প্রপার্টি চেক করলেই হবে, একটা হচ্ছে ক্লোজার আর একটা হচ্ছে ইনভার্স, মানে এইচ এর ইনভার্স যেন এইচেই থাকতে হয়। এইচ এর ইনভার্স যদি এইচ এর বাইরে চলে যায় তাহলে এইচটাকে সাবগ্রুপ বলা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা সাবগ্রুপ চেক করার জন্য এটা খুব দরকার। আচ্ছা, আচ্ছা দেখো নেক্সট কি বলছে, দেখো লেট জি বি এ গ্রুপ অফ ইন্টিজার্স আন্ডার এডিশন, এইচ ইজ দ্য সাবসেট অফ জি কনসিস্টিং অফ অল মাল্টিপলস অফ 5। তো এইটাকে আমরা কি জানি, জেড একটা আন্ডার এডিশন একটা গ্রুপ হয়, তাই না, জেড ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ, ঠিক, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়। আর এর যে সাবগ্রুপগুলো হয়, অল সাবগ্রুপস of Z is are of the form mz, ঠিক আছে, mz ফর্মের হয়, ঠিক আছে, যেখানে mটা একটা ইন্টিজার। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবে যে mz যেটা সেটাই আবার মাইনাস mz, মানে mz আর মাইনাস mz লেখা একই ব্যাপার, ঠিক আছে। তো এটা সেই জন্য আমরা এই mটাকে সবসময় পজিটিভ নিতেই পারি, mটাকে পজিটিভ নিতেই পারি, ওকে, ইনফ্যাক্ট গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লিখতে পারি। তো ওখানে যেটা বলেছিল যে 5 মাল্টিপল, তার মানে সেটা আমরা লিখতে পারি 5z। তো ওই যে এক্সাম্পলে ছিল সেটা হচ্ছে 5z ইন এক্সাম্পল। তো এরা কি হয়, সাব গ্রুপ হয়, তাহলে জেড এর যে কোনো সাব গ্রুপ দেখতে কিরকম হবে, m টাইমস জেড, যেখানে mটা তুমি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লিখতে পারো, ইন্টিজার, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার, বা কারণ জিরোটা এই কারণেই আমরা লিখতে চাইছি যে জিরোটা সিঙ্গলটন জিরো, এটাও তো একটা সাব গ্রুপ, তো এইটাকে আমরা শুধুমাত্র 0z আকারে লিখতে পারি, সেই জন্য এমটাকে আমরা 0 কনসিডার করছি, ঠিক আছে। তো এখানে কেউ যদি তোমাকে বলে যে নেগেটিভ অলসো, তাহলে তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু শুধু পজিটিভ লিখলেও অ্যান্সার ভুল হবে না, ঠিক আছে, কারণ যেটাই 2z সেটাই আবার মাইনাস 2z, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে 5z এ কে কে আছে, 5z এ কারা কারা আছে, তা বলতে পারবে 5z এ কে কে আছে, প্লাস মাইনাস 5 হ্যাঁ, 10 প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 10 জিরোটা মিস করে প্লাস যাচ্ছ মাইনাস, প্রথমে, তাহলে 0 বলতে হবে, হ্যাঁ, হ্যাঁ, প্লাস এরা, মাইনাস 15 হ্যাঁ, এম করে পরবর্তী চলতে থাকে। হ্যাঁ, তার মানে প্লাস মাইনাস মানে 5ও আছে মাইনাস 5ও আছে, মানে এটা বেসিক্যালি দুটো এলিমেন্ট, একটা না কিন্তু, হ্যাঁ, যাই হোক তাহলে এটা তোমরা বুঝে গেলে, ভেরি গুড। আচ্ছা এক্সাম্পল 1.8 কি বলছে দেখো, হুম, এইটা নিয়ে আমরা একটু বলি। আচ্ছা এই যে কমপ্লেক্স নাম্বার আছে, এই যে কমপ্লেক্স সি, হ্যাঁ,
সি প্লাস একটা গ্রুপ হয়, ঠিক। আবার সি থেকে তুমি যদি জিরোটা মাইনাস করে দাও তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশন এটা একটা গ্রুপ হয়, ঠিক। সি থেকে জিরোটা বাদ দিয়ে আন্ডার মাল্টিপ্লিকেশন একটা গ্রুপ হবে, ঠিক আছে। তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে সি ডট এটা কি গ্রুপ, গ্রুপ নয়, জিরোটা হ্যাঁ, ইজ ইট এ জিরোর গ্রুপ, ইনভার্স এক্সিস্ট করবে না। কারেক্ট। তাহলে এটার অ্যান্সার হবে নো, কারণ জিরোর কোনো ইনভার্স নেই। ভেরি গুড, তাহলে এটা তোমরা জানো। আচ্ছা, এর কি কি সাবগ্রুপ আমরা পাই? এর একটা সাবগ্রুপ হচ্ছে, হ্যাঁ, সাবগ্রুপস হচ্ছে যে সেই সমস্ত, দেখো আমরা যদি কমপ্লেক্স নাম্বার দিয়ে লিখি তাহলে z belongs to c such that mod z equals to 1, ঠিক। তাহলে এইটা একটা সাবগ্রুপ হবে অফ c minus 0, ঠিক আছে। মানে এই যে সার্কেলটা আছে এটাকে অনেক সময় কি বলা হয়, সার্কেল গ্রুপ, ঠিক। এটাকে আবার এইভাবেও লেখা যাবে এ বি মানে a প্লাস আই বি such that a square plus b square is 1, একই কথায়, তাই না? আচ্ছা, এর আরেকটা, এর আবার সাব গ্রুপ একটা যদি বলি, হ্যাঁ, তো এটা হচ্ছে 1। সেকেন্ড বলতে পারি আমরা এইভাবে যে z belongs to c such that z to the power n equals to 1 for some n, including 0, including 0 union 0, ঠিক আছে। এইটার মানে কি, না এটা জাস্ট জেড করে দিচ্ছি, হ্যাঁ, জেড না করলেও হবে, এটা জেড করলেও হবে, আবার এন ইউনিয়ন 0 করলেও হবে। এইটা দেখো, তার মানে কি, এটা হচ্ছে যে কোনো না কোনো এন এর জন্য nth রুট অফ ইউনিটি, ঠিক আছে। মানে এটা হচ্ছে সেট অফ অল nth রুট অফ ইউনিটি, মানে সমস্ত nth রুট আছে। তাহলে এখানে কতগুলো মেম্বার আছে, এখানে আছে কাউন্টেবল মেম্বার আছে, ঠিক আছে। এই সেটটার কার্ডিনালিটি যদি বলা হয় তাহলে এন এর যা কার্ডিনালিটি ততটাই আছে, বুঝতে পেরেছো, মানে ন্যাচারাল নাম্বারের যে কার্ডিনালিটি। দেখো আমি দুটো দুটো জিনিস বুঝবে, আমি 3 নম্বর লিখছি, ফর n belongs to n z belongs to c such that z to the power n is 1। দেখো এইটার আর 2 আর 3 এর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। দেখো এই এনটা এখানে ভিতরে লিখেছি আমি ফর সাম এন, আর এইখানে এনটা বাইরে আছে, তার মানে এইটা হচ্ছে জাস্ট কোন একটা ফিক্সড এন করো, তার জন্য যে nth রুট অফ ইউনিটি পাবে, যে n সংখ্যক n পাবে, তাহলে এইটা, হ্যাঁ, এটার কার্ডিনালিটি যদি দেখো, এর কার্ডিনালিটি কত হবে, জাস্ট n, আর এর কার্ডিনালিটি হবে lf নট। দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছো? তার মানে আগের এটার যদি একটা নাম দিই আমরা, ধরো এটার একটা নাম কি দিতে পারি, এটার একটা নাম দেওয়া যেতে পারে, দাঁড়াও। আচ্ছা ধরো আমরা একটা জি নাম, আচ্ছা এইচই নাম দিচ্ছি ধরো, ঠিক আছে, এটার নাম দিলাম এইচ। তাহলে আর এইগুলোর নাম দিচ্ছি ধরো এইচ এন, ঠিক আছে। তাহলে এইচটা হচ্ছে ইউনিয়ন অফ এইচ এন, কথাটা বুঝতে পেরেছো? 0 টু ইনফিনিটি, মানে এক এক করে বাড়াচ্ছি আমরা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে দেখো আমরা 3টে গ্রুপ পেলাম, একটা হচ্ছে সি, 3টে না 4টে গ্রুপ পেলাম। একটা হচ্ছে সি মাইনাস 0 আন্ডার ডট, তারপর হচ্ছে সার্কেলের সমস্ত পয়েন্ট আছে, মানে এখানে আনকাউন্টেবলি মেনি এলিমেন্টস আছে। 1 নম্বর সাবগ্রুপে আনকাউন্টেবলি মেনি এলিমেন্টস আছে। তারপরে তার একটা সাবগ্রুপ হচ্ছে যে সেট অফ অল জেড, যাতে করে কোনো একটা এন এর জন্য
তার জেড টু দি পাওয়ার এনটা 1 হয়, মানে এটা কোনো না কোনো এন এর জন্য nth রুট অফ ইউনিটি হবে, ঠিক আছে। আর আর প্রত্যেকটা এন এর জন্য যে এন সংখ্যক রুট পাওয়া যাবে সেগুলো নিয়ে একটা গ্রুপ তৈরি করা যায়, ঠিক আছে। তাহলে এটা একটা ফাইনাইট সাবগ্রুপ হলো, ঠিক আছে। আর এটা একটা কাউন্টেবল সাবগ্রুপ হলো, আর একটা হচ্ছে আনকাউন্টেবল সাবগ্রুপ হলো। কথাটা বুঝতে পেরেছো? বলো, এইখান থেকে কারো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করো। বলো, এখান থেকে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, কোশ্চেন থাকা উচিত। কোনোটা যদি বুঝতে না পারো বলো। ওই কাউন্টেবল আনকাউন্টেবলটা একটু বলে দিন। আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল ওটা যদিও আমরা এতে মানে রিয়েল নাম্বার আছে ওটা, তাও আমরা এখানে বলে দিই কাউন্টেবল আর আনকাউন্টেবল ডেফিনেশনটা জানো কি? হ্যাঁ, ভুলে গেছি স্যার। আচ্ছা, ধরো এস হচ্ছে একটা সেট, এস এর সঙ্গে যদি, আচ্ছা প্রথমে একটা জিনিস বোঝাই যে কার্ডিনালিটি, দুটো সেটের কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, হ্যাঁ, সেম হবে যদি ইফ এন্ড অনলি ইফ দেয়ার ইজ এ বাইজেকশন ফ্রম এ টু বি। দুটো সেটের মধ্যে যদি বাইজেকশন থাকে তাহলে তাদের কার্ডিনালিটিকে কি বলা হয়? সেম বলা হয়, ঠিক আছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এবার এন যে সেটটা আছে না, এনটা মানে কি 1 2 3 4, এইটার কার্ডিনালিটিকে ধরা হয়, এর কার্ডিনালিটিকে নাম দেওয়া হয় এলিফ নট, মানে এর মধ্যে এলিফ নট সংখ্যক, এটাকে কি বলা হয়? এলএফ নট, এলএফ নট, NAUGHT, এলএফ নট, ঠিক আছে। আচ্ছা, তো যে কোনো সেট ধরো এস এর মধ্যে এরকম এলিমেন্ট আছে x1 x2, এইভাবে তুমি যদি লিখতে পারো তাহলে এস এর কার্ডিনালিটি কত হবে? এলএফ নট হবে, বোঝা গেল? তো এই সমস্ত সেটকে আমরা কি বলি? তো যাদের এন এর সঙ্গে বাইজেকশন থাকলে হবে, এন এর সঙ্গে বাইজেকশন থাকলে তাকে এনিউমারেবল সেট বলা হয়। কি বলা হয়? এনিউমারেবল সেট বলে। যেমন জেড, কিউ, এরা হচ্ছে এনিউমারেবল। তাহলে এনিউমারেবল মানে হচ্ছে ইনফাইনাইট, অবভিয়াসলি এটা ইনফাইনাইট হবে, ঠিক, কারণ অসংখ্য এলিমেন্ট আছে। আচ্ছা, আর কাউন্টেবল বলতে আমরা কি বুঝি? কাউন্টেবল মানে হচ্ছে ফাইনাইট অর এনিউমারেবল, মানে ফাইনাইট কেও আমরা কাউন্টেবল বলি আর এনিউমারেবল কেও আমরা কাউন্টেবল বলি। তাহলে কাউন্টেবল মানে সবসময় ইনফাইনাইট বোঝাবে না, ঠিক আছে। যেমন যদি একটা ফাইনাইট সেট তোমাকে বলি তাহলে ওটা কি কাউন্টেবল? তোমার অ্যান্সার হবে ইয়েস। একটা যদি ইনফাইনাইট এনিউমারেবল সেট বলি তাহলে কি ওটা কাউন্টেবল? অ্যান্সার হবে ইয়েস। তাহলে কাউন্টেবল মানেই কিন্তু ফাইনাইটও হতে পারে আবার ইনফাইনাইটও হতে পারে, আর এনিউমারেবল মানে সব সময় ইনফাইনাইট কাউন্টেবল সেট বোঝাবে। তাহলে এনিউমারেবল মানে হচ্ছে ইনফাইনাইট কাউন্টেবল। বলো, আর যারা এনিউমারেবল নয়, মানে আর এর সাবসেট, আর বা সি এর যে সমস্ত সাবসেট এনিউমারেবল নয় তাদেরকে আনকাউন্টেবল বলা হচ্ছে।
তাহলে আনকাউন্টেবল হতে গেলে আর এর সঙ্গে একটা বাইজেকশন থাকবে। তার মানে আনকাউন্টেবল মানে আর এর সঙ্গে বাইজেকশন থাকবে, আর এর সঙ্গে বাইজেকশন থাকবে। মোটামুটি বোঝা গেল? তো এইখানে আর এর সঙ্গে আর কি কি রেজাল্ট আছে বলো তো? আর একটা রেজাল্ট হচ্ছে যে কাউন্টেবল ইউনিয়ন অফ countable sets, countable sets is countable। তাহলে অনেকগুলো কাউন্টেবল সংখ্যক তুমি যদি কাউন্টেবল সেটকে ইউনিয়ন করো, তাহলে ইউনিয়ন করে যেটা পাবে সেটা কাউন্টেবল হয়। এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমরা দেখো, এই যে দেখো 1 নম্বর সেটটা কি, 1 নম্বর সেটটা হচ্ছে সার্কেল, মানে এই সার্কেলের প্রত্যেকটা মেম্বারই হচ্ছে, তাহলে এখানে অসংখ্য পয়েন্ট আছে, বুঝতে পারছো, আনকাউন্টেবল মেনি পয়েন্টস আছে, ঠিক? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এটাকে বোঝা গেছে যে এখানে 1 নম্বরে আনকাউন্টেবল সংখ্যক এলিমেন্ট আছে। আমরা যে কোনো হ্যাঁ ইন্টারভ্যালে জানি আনকাউন্টেবল সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এখানেও থাকবে। আচ্ছা আচ্ছা, এইবার 3 নম্বরটা দেখো আগে। 3 নম্বরে কটা এন সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক না? এই এলিমেন্টগুলোকে আমরা এইভাবে লিখি 1 ওমেগা ওমেগা স্কোয়ার ডট ডট ওমেগা টু দি পাওয়ার n-1। যে কোনো কমপ্লেক্স ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বারের বইয়ে দেখলে এটা পেয়ে যাবে। তাহলে এখানে আছে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। আর এখানে তাহলে দেখো আমরা এই চেনগুলোর ইউনিয়ন করে এইচটাকে পাচ্ছি, মানে 2 নম্বরের সেটটাকে পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে যে কাউন্টেবল ইউনিয়ন অফ ফাইনাইট সেট, কাউন্টেবল ইউনিয়ন অফ ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট মানে তো কাউন্টেবল, তাহলে কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল, তার মানে এইচটা কাউন্টেবল, ঠিক আছে? তাহলে 2 আর 1 কিন্তু সেম নয়, কথাটা বুঝতে পারছো? 2 আর 1 কিন্তু সেম নয়, মানে মড জেড ইকুয়ালস টু 1 হলেই তুমি বলতে পারবে না যে কোনো না কোনো এন এর জন্য জেড টু দি পাওয়ার এন ইজ 1 হবে, ঠিক আছে? তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। বলো বোঝা গেল না গেল না? কে কোশ্চেন করেছিলে, বুঝতে পেরেছো? স্যার অনেকটা বুঝতে পেরেছি, আর একটু ভিডিওটা আর একটু পরে দেখলে আর একটু ভালো বুঝতাম। হ্যাঁ হ্যাঁ, এর পরেও যদি কোশ্চেন থাকে পরের দিন বলবে, আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যতটা বোঝা যাচ্ছে ততটা বোঝো, আর ফার্দার কিছু বুঝতে হলে আবার আমরা বলবো। মানে অ্যাকচুয়ালি তোমাকে এগুলো নিয়ে একটু কাজ করতে হবে, তবে তুমি বুঝতে পারবে। যেহেতু তোমার অনেকদিন পড়া হয়নি, সেই জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? একটু রিয়েল অ্যানালিসিসের বইটা বা গ্র্যাজুয়েট এই কি বলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বইটাও দেখতে পারো, সেখানে এই জিনিসগুলো আর একটু ভালোভাবে জানতে পারবে। ওকে, কারণ এর বেশি আমি এখন বলতে চাইছি না, নাহলে আবার অনেকক্ষণ টাইম লেগে যাবে। ওকে, তো এই যে একটা এই থিওরেমটা আমরা যেটা বললাম সাবগ্রুপ দিয়ে, দুটো স্টেটমেন্টকে একসঙ্গে কম্বাইন করলে এরকম হবে যে যে কোনো এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ করছে যে এ ইন্টু বি ইনভার্স। তাহলে এইটা দ্বারা একসঙ্গে দুটোই কাজ হয়ে যাবে, ক্লোজার প্রপার্টিও হয়ে যাবে আর ইনভার্স প্রপার্টিটাও হয়ে যাবে, দুটোকে একসঙ্গে কম্বাইন করলে এইটা বলে। এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে ইনভার্স সাবগ্রুপ হওয়ার কন্ডিশন হচ্ছে যে এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ, ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন এটা, ঠিক আছে? তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার লেফট কোসেট, কোসেটস আছে, এবার একটা সাবগ্রুপ দিলে আমরা কোসেট তৈরি করতে পারি। এটা হচ্ছে রাইট কোসেট এইচ এ, সেটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের সেট যে এখান বাঁ দিকে হচ্ছে একটা এইচ এর একটা সেট এলিমেন্ট আর ডান দিকে এ। হ্যাঁ, তাহলে এইচ এর সমস্ত এলিমেন্ট গুলোর সঙ্গে যদি ডান দিকে এ মাল্টিপ্লাই করি, তাহলে যে সমস্ত এলিমেন্ট পাওয়া যাবে তাদের সেটটাকে বলা হচ্ছে এইচ এ। একই রকম ভাবে বাঁ দিকে এটাকে যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লেফট কোসেট, ঠিক আছে? আচ্ছা, এবার এইচ আর এ এইচ এর মধ্যে একটা বাইজেকশন এক্সিস্ট করছে, ঠিক আছে? তো ফর
এ গ্রুপ জি অ্যান্ড এইচ সাবগ্রুপ অফ জি, তা সাবগ্রুপের চিহ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এমনি আমরা সাবসেট লিখি এইভাবে, আর এইভাবে যদি লিখি তাহলে সাবগ্রুপ বোঝাবে। ঠিক আছে, সাবগ্রুপ। ওকে, হ্যাঁ। সো দের ইজ এ বাইজেকশন বিটুইন এইচ এ আর এইচ এর মধ্যে। তাহলে এফ এইচ থেকে এ এইচ এ আমরা যদি একটা ম্যাপ ডিফাইন করি, যে এখান থেকে এইচ নিলাম, এফ এইচটা ডিফাইন করছি এ এইচ, দেন এফ ইজ এ বাইজেকশন, এফ ইজ এ কি বাইজেকশন হবে। এটা বাইজেকশন এটা কি তোমরা দেখাতে পারবে? এফটা যে একটা বাইজেকশন হবে সেটা কি দেখাতে পারবে? তাহলে এইটার মানেটা স্যার কি? স্ক্রিনটা হ্যাঁ, দেখা যাচ্ছে না। স্ক্রিন আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা দেখো, এইটার মানেটা কি? বাইজেকশন থাকার মানে হচ্ছে যে এইচ এ যতগুলো এলিমেন্ট থাকবে, এ এইচ এ ঠিক ততগুলোই এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এইচ এ যতগুলো এলিমেন্ট থাকবে, এ এইচ এর মধ্যে ঠিক ততগুলোই এলিমেন্ট থাকবে। ওকে, একটা একটা এক্সাম্পল দিয়ে আমরা যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। মন দিয়ে এক্সাম্পলটা আমরা দেখব। S3 গ্রুপ নিশ্চয়ই তোমরা জানো, পারমুটেশন গ্রুপ, যদিও আমরা এটা পরে পড়বো। এর মধ্যে একটা আছে আইডেন্টিটি, একটা হচ্ছে 1 2 সাইকেল, হ্যাঁ 2 3 সাইকেল। সাইকেল কেউ না বুঝলেও জিজ্ঞেস করতে পারো, আমরা পরে অবশ্য আবার পড়বো। আর একটা হচ্ছে 1 3, আর এইদিকে হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে 1 3 2। এই 6টা এলিমেন্ট থাকে S3 তে। ঠিক আছে, আর এর একটা আমরা সাবগ্রুপ নিয়ে নিচ্ছি, ধরো এইচ ই আর 1 2। ঠিক, তাহলে এটা একটা সাবগ্রুপ হলো। ঠিক আছে, এইবার আমরা কি করছি, কোসেট তৈরি করব। লেফট কোসেটস অফ এইচ। তাহলে দেখো, আমরা যদি ই দিয়ে গুণ করি এই এলিমেন্টকে, তাহলে ই দিয়ে গুণ করলে এইটাকে ই দিয়ে গুণ করলে ই পাবো, এটাকে ই দিয়ে গুণ করলে এটাই পাবো, তার মানে ই এইচ ইজ সেম অ্যাজ এইচ। ঠিক, আচ্ছা এবার যদি 1 2 দিয়ে গুণ করি, 1 2 দিয়ে যদি ই কে গুণ করি, তাহলে 1 2 ইন্টু ই, তাহলে সেটা 1 2 ই থাকবে, ইটা আইডেন্টিটি। আর 1 2 ইন্টু 1 2 যদি করি, তাহলে সেটা ই পাবো। তার মানে দেখো, ঘুরে ফিরে আবার এইচ এর এলিমেন্ট গুলোই পাচ্ছি, তার মানে 1 2 ইন্টু এইচ, সেটাও আবার এইচই আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি 2 3 দিয়ে যদি গুণ করি, 2 3 দিয়ে এইচ এর এলিমেন্ট গুলোকে গুণ করি, তার মানে 2 3 পাবো। আচ্ছা এখানে পাবো 2 3 ইন্টু 1 2, 2 3 ইন্টু 1 2 পাবো। আচ্ছা 2 3 ইন্টু 1 2 কে গুণ করলে কি পাবো, এটা আমাকে দেখতে হবে। 2 3 ইন্টু 1 2 কত হয়, তার মানে এইটাকে সমান সমান এইভাবে লিখো। দেখো, এটা ক্যালকুলেশন করার সময় তোমাকে ডান দিক থেকে বাঁ দিকে যেতে হবে, ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে দেখতে হবে। তাহলে দেখো, এখানে 1 কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, 1টা যাচ্ছে 2 এ, তাহলে এইটা যাচ্ছে 1 কে 2 এ নিয়ে যাচ্ছে, আর এইটা আবার কি করছে, 2টাকে 3 এ নিয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি 1টা কোথায় গেল, 3 এ গেল। আচ্ছা, 3টা কোথায় যাচ্ছে, দেখো এর মধ্যে 3 নেই, তার মানে 3টা 3 এই যাচ্ছে, তাহলে 3টা যাচ্ছে 3 এই, আর এই সেই 3টা আবার 2 এ যাচ্ছে, তার মানে এই 3টা কোথায় যাচ্ছে, 2 এ যাচ্ছে। আবার 2টা যদি দেখো তাহলে 1 এ যাবে, একই রকম ভাবে 2টা 1 এ যাচ্ছে আর একটা 1 এ যাচ্ছে, সুতরাং আমরা পেলাম এটা। তাহলে এই সেটটা হচ্ছে 2 3, আর এদিকে হচ্ছে 1 3 2। ঠিক, একই রকম ভাবে যদি আমরা 1 3 করি, 1 3 এইচ যদি করি, তাহলে এখানে পাবো 1 3, আর এখানে পাবো 1 3 ইন্টু 1 2। তাহলে আবার একই রকম ভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, 1 3 ইন্টু 1 2 কত,
তাহলে এইটা দেখলে দেখো এখানে 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 2 তে, তার মানে 1 যাচ্ছে 2 তে। আচ্ছা এবার দেখো 2 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 3 তে, তার মানে 2 যাচ্ছে 3 তে। তার মানে এখান থেকে পেলাম 1 3, 1 2 3 হলো। আচ্ছা এবার যদি 1 2 3 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 1 2 3। আবার তুমি হিসাব করে দেখো পরেরটা 1 3 পাবে, মানে এইটার এটা সেম হয়ে গেল, এটার এটা সেম। আচ্ছা আর 1 3 দিয়ে হয়ে গেল, তাহলে 1 2 দিয়েও হয়ে গেল, 1 3 দিয়ে হয়ে গেল, 1 2 3। আচ্ছা 1 3 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কোনটা পাবো, এইটা পাবো আবার। তাহলে 1 3 2 পাবো, আর পরেরটা পাবো জাস্ট 2 3। এটা ক্যালকুলেশন করে দেখতে পেলো তোমরা। তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে চাইলাম যে এই যে যতগুলো এলিমেন্ট আছে, কটা আছে, দুটো আছে, তাহলে যে এদের যে লেফট কোসেট গুলো পেলাম, দেখো এই লেফট কোসেটেও দুটো করে এলিমেন্ট পাচ্ছি। দেখো এই লেফট কোসেটেও দুটো আছে, এইটাতেও দেখো দুটো আছে, এটাতেও দুটো আছে, এটা। তাহলে মোট কটা পেলাম, কটার লেফট কোসেট পেলাম হিসাব করে যদি দেখি, এটা একটা, এখানে থেকে দুটো, হ্যাঁ এইটা দিয়ে তিনটে, এইটার এইটা সেম, তাহলে আলাদা নয়, এটাও আলাদা নয়, তার মানে মোট তিনটে পেলাম। আর প্রত্যেকটাতে দুটো দুটো করে আছে, 3 2 6টা, দেখো এখানে 6টা এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হিসেব। ঠিক আছে, তার মানে যে কোনো গ্রুপের জন্য ইম্পর্টেন্ট রেজাল্ট ফর এনি গ্রুপ জি, হ্যাঁ জিটা হচ্ছে ইউনিয়ন যদি করো, হ্যাঁ সমস্ত কোসেট গুলোকে ইউনিয়ন করলে তুমি পুরো জি গ্রুপটা পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত এই কোসেট গুলোকে ইউনিয়ন করলে জি পেয়ে যাচ্ছ। আর প্রত্যেকটা লেফট, তার মানে এবার দেখো প্রত্যেকটাই ডিসজয়েন্ট, লেফট কোসেট গুলো আইদার সেম হয়ে যাবে নাহলে ডিসজয়েন্ট হয়ে যাবে। দেখো 1 আর 2 একদম ডিসজয়েন্ট, দেখো একে যে এলিমেন্ট গুলো আছে 2 এ একদম আলাদা, 2 এ যে এলিমেন্ট গুলো আছে 3 এ তারা আলাদা, তার মানে হয় তারা সমান হবে না হলে তারা ডিসজয়েন্ট হবে, তার মানে একটা পার্টিশন তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটাতে এইচ সংখ্যক করে এলিমেন্ট আছে, ধরে নিলাম আমি লেট দেয়ার আর কে কোসেটস, কে লেফট কোসেটস। তাহলে হ্যাঁ কোসেট গুলোকে যদি আমরা এইভাবে নাম দিই H1 H2 H3, ঠিক আছে, HK আর কোসেটস, আর কোসেটস। তাহলে প্রত্যেকটাতে এখানে কটা এলিমেন্ট আছে, H1 H সংখ্যক, এখানেও আছে H সংখ্যক, মানে সমান সংখ্যক আমি যদি সংখ্যাটা কাউন্ট করি। ঠিক আছে, এবং এরা প্রত্যেকেই ডিসজয়েন্ট, মানে এরা প্রত্যেকেই ডিসজয়েন্ট এবং ইউনিয়ন করলে জি পাবো। তাহলে জি এর টোটাল সংখ্যা যদি আমি কাউন্ট করি তাহলে এগুলো সবটা যোগ করতে হবে, তার টোটাল কটা আছে কে সংখ্যক, তার মানে কে ইন্টু এইচ। তার মানে এইচ এর যে সংখ্যাটা হবে সেটা জি বাই কে, তার মানে কে কে ডিভাইড করবে, বা বা এইভাবে বলতে পারি কে সমান সমান জি বাই এইচ। তার মানে এইচ এ যতগুলো এলিমেন্ট থাকবে জিতে জি এর এলিমেন্টের সংখ্যাকে ডিভাইড করবে। এটাকেই বলা হচ্ছে ল্যাগ্রেঞ্জ থিওরেম, ল্যাগ্রেঞ্জ থিওরেম। সেটা কি বলে, ল্যাগ্রেঞ্জ থিওরেম কি, যে ইফ mod g is finite, মানে জি তে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে দেন order of h will divide order of g for any subgroup h। তাহলে যে কোনো সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। ওকে, তো এই হলো কোসেটের গল্প। আচ্ছা এই যে থিওরেম 1.2 তে সেটাই বলেছে। তাহলে অর্ডার অফ এইচ ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি। আচ্ছা অ্যাজ এ করোলারি সেখান থেকে বলা যায় যে যে কোনো এলিমেন্টের অর্ডার, যে কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, এটা ল্যাগ্রেঞ্জ থেকেই পাওয়া যায়। কারণ
একটা এলিমেন্টের অর্ডার যদি ধরো n হয়, তাহলে n এ দিয়ে জেনারেট করে তুমি একটা সাবগ্রুপ বানাতে পারবে। মানে একটা সাবগ্রুপ তুমি পাবে যার এলিমেন্ট সংখ্যা হচ্ছে অর্ডার অফ এ। আর তাহলে সাবগ্রুপের অর্ডার যেহেতু গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে এলিমেন্টের অর্ডারটাও গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে জানতে হচ্ছে কি সাবগ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ কাকে বলে। সাইক্লিক সাবগ্রুপ। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, ওর মধ্যে একটা এলিমেন্ট আমি নিলাম, যে কোনো একটা এলিমেন্ট নিলাম, তাহলে এ কে দিয়ে জেনারেট করানো একটা সাবগ্রুপ। তার মানে এইটা কি, এর মধ্যে থাকবে সেই সমস্ত এলিমেন্ট, এ থাকতে পারে, হ্যাঁ ই থাকবে প্রথম কথা, এ স্কোয়ার, এ কিউ, এই সমস্ত এলিমেন্ট থাকতে পারে, এ ইনভার্স থাকতে পারে, -2 -3, এই সমস্ত এলিমেন্টগুলো দিয়ে যে সাবগ্রুপটা তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে তার সাইক্লিক সাবগ্রুপ। ঠিক আছে, এবার দেখো যে ধরো লেট অর্ডার অফ এ ইজ 3, তাহলে 3 যদি হয় তাহলে একটা তো হবে ই, তারপরে এ, তারপরে এ স্কোয়ার, আবার এ কিউব যদি করি সেটা আবার ই হয়ে যাবে, যেহেতু অর্ডারটা 3 ধরেছি। আবার যদি A4 করো তাহলে A4 মানে হচ্ছে A3 ইন্টু এ, তার মানে ই এ, তার মানে এ, তার মানে ঘুরে ফিরে ওগুলোই চলে আসছে, ঠিক না? তাহলে এখানে যে আমরা আলাদা আলাদা করছিলাম তাহলে সেগুলো আলাদা থাকছে না। আবার A3 যেহেতু ই, এখান থেকে বলা যাচ্ছে যে এ স্কোয়ার ইন্টু এ ইজ ই, তার মানে এ ইনভার্স যেটা সেটাই হচ্ছে এর স্কোয়ার। তার মানে এগুলোও খুব আলাদা এলিমেন্ট নয়। তার মানে এটা মাথায় রাখতে হবে, ইফ অর্ডার অফ এ ইজ n, দেন এইটা হয়ে যাবে ই এ স্কোয়ার ডট ডট এ টু দি পাওয়ার n-1। তাহলে এইটা জাস্ট এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যদি অর্ডার অফ এটা n হয়। আর যদি অর্ডার অফ এটা ইনফাইনাইট হয় দেন এটাকে লেখা যাবে এইভাবে এ স্কোয়ার এ কিউব ডট ডট, হ্যাঁ তার সঙ্গে এ ইনভার্স, এইভাবে। তার মানে শর্টকাটে যদি আমরা এটাকে লিখি তাহলে এ টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু জেড লিখতে হবে, তাই না? 1 2 3 তাদের নেগেটিভ গুলোও থাকবে, তাহলে n বিলংস টু জেড লিখতে হবে। কথাটা বোঝা গেল? তো এইটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। বলো এখান থেকে কারো কোশ্চেন আছে? এত দূর অবধি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, তাহলে ফাইনাইট হলে এরকম হয়, ইনফাইনাইট হলে এরকম হয়, এটা মাথায় রাখতে হবে। আর যে কোনো সাইক্লিক গ্রুপের, আচ্ছা হ্যাঁ এখানে একটা বলে রাখি যে এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে, তো এটা আমি বলে রাখি যে যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, অ্যাবেলিয়ান গ্রুপ হয় বা যদি যোগের আন্ডারে হয়, হ্যাঁ তাহলে তাহলে তো আমরা লিখি অপারেশনটা তো এইভাবে, এইটাকে তখন আমরা 3 টাইমস এ লিখি, ঠিক আছে? আর যদি গুণের আন্ডারে হয় তাহলে আমরা লিখি এ ইন্টু এ ইন্টু এ, এইটাকে আমরা লিখি এ কিউব, ঠিক আছে? তো এই নোটেশনটা বুঝতে হবে। তো যোগের আন্ডারে হলে এইভাবে আমরা নোটেশন লিখি, আর গুণের আন্ডারে হলে এইভাবে লিখি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে সাইক্লিক, ওটা কি অ্যাবেলিয়ান গ্রুপ হলে ওরকম হয়? হ্যাঁ অ্যাবেলিয়ান হলে দেখো আমরা জাস্ট যোগ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কোনো একটা অ্যাবেলিয়ান গ্রুপ হলে তার অপারেশনটাকে আমরা যোগ চিহ্ন দিয়ে বলতে পারি। আর যদি
অ্যাবিলিয়ান না হয় সেক্ষেত্রে আমরা গুণ হিসাবে বলি অনেক সময়। এটা একটা মানে কনভেনশন আর কি। মানে যোগ সবসময় অ্যাবিলিয়ান হয় কিন্তু গুণ সবসময় অ্যাবিলিয়ান হয় না। ঠিক আছে, দেখো যোগ আর গুণ ব্যাপারটা কি জিনিস, সেটা তো একটা নোটেশন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নোটিস। হুম, তাহলে সাইক্লিক সাবগ্রুপ অফ অ্যাবেলিয়ান গ্রুপ, সেটাকে আমরা এইভাবে লিখবো n টাইমস a, যেখানে n বিলংস টু z। ঠিক আছে, দেখো অ্যাবেলিয়ান বলে আমরা a টু দি পাওয়ার n না লিখে n টাইমস a লিখছি, কারণ এখানে যোগ হয়ে যাচ্ছে সবগুলো, বোঝা গেল। আর ইন জেনারেল আমরা এইভাবে লিখি। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এটা যেন না গুলিয়ে যায়। আচ্ছা, এই যে এইখানে দেখো এক্সাম্পল 1.9 যেটা বলেছে x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1, এইটা যে আমরা যে সাবগ্রুপটা আমরা বলছিলাম না যে nth রুট অফ ইউনিটি, n খানা রুট আছে, সেই রুটগুলোকে দেখো এইভাবে লেখা যাচ্ছে যে k এর ভ্যালু 0 টু n মাইনাস 1, nth রুট অফ ইউনিটি। তাহলে এরা একটা, এইটাকে আমরা এইচ এর নাম দিয়েছিলাম ওখানে, তাহলে এইটাই হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপের এক্সাম্পল। ঠিক আছে, এখানে জেনারেটর হচ্ছে তোমার এইটা, এইটা হচ্ছে একটা জেনারেটর। আর একটা সাইক্লিক সাবগ্রুপের কটা জেনারেটর থাকে? হাই এন সংখ্যক জেনারেটর থাকে না, ফাইনাইটে হলে হাই এন সংখ্যক জেনারেটর থাকে। ওটা আমরা দেখছি। আচ্ছা দেখো, অর্ডার অফ এ সাইক্লিক গ্রুপ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ ইটস জেনারেটর। মানে কোনো একটা গ্রুপকে সাইক্লিক বলবো কখন, যদি দেখো জি ইজ সাইক্লিক if and only if there exists a belongs to g such that order of a আর order of g equal, মানে g তে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে কোনো একটা এলিমেন্টের অর্ডার। ঠিক আছে, তাহলে জিটাকে আমরা সাইক্লিক বলতে পারবো। in case of finite group, in case of finite group, ইনফাইনাইটের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। হ্যাঁ, দিস ইজ নট ট্রু ফর ইনফাইনাইট গ্রুপ। ওকে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে তুমি যদি দেখো যে একটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট আর গ্রুপে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে যে সাইক্লিক হবে সেটা বলা যাবে না। ঠিক আছে, তো এইটা একটা ব্যাপার। কিন্তু ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে হ্যাঁ, যদি একটা এলিমেন্ট পাওয়া যায় যার অর্ডারটা হচ্ছে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তাহলে সেটা হবে সাইক্লিক গ্রুপ হবে। কথাটা বুঝতে পারছো? কোনো ডাউট আছে এখানে? এক্সাম্পল দিলে তোমাদের বোধহয় একটা জিনিস ক্লিয়ার হবে যে একটা ইনফাইনাইট গ্রুপ যেটা কিনা সাইক্লিক নয়, যেমন কিউ এর ক্ষেত্রে বলা যেতে পারে, যদিও ওইটা তোমাদের জানো কিনা এই রেজাল্টটা, যে কিউ প্লাস ইজ নট এ সাইক্লিক গ্রুপ, ইজ নট এ সাইক্লিক গ্রুপ। এবার দেখো এখানে যে ওয়ান এলিমেন্টটা তুমি নিচ্ছ, ওয়ান বিলংস টু কিউ, তাহলে অর্ডার অফ ওয়ান কত? মানে দেখো এখানে যোগ করে করে ওয়ান এর সঙ্গে ওয়ান যোগ করে করে তুমি কি কখনোই জিরো বানাতে পারবে? কারণ জিরোটাই হচ্ছে এর আইডেন্টিটি। তো ওয়ানকে কি যোগ করে 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 তুমি জিরো বানাতে পারবে? পারবে না, কখনোই পারবে না। সেই জন্য অর্ডার অফ ওয়ানটা ইনফাইনাইট। আর কিউতে কটা এলিমেন্ট আছে সেটাও ইনফাইনাইট সংখ্যক, তাহলে দু ক্ষেত্রে এটা সেম হয়ে গেল, তাও কিন্তু এটা সাইক্লিক নয়। বোঝা গেল? তো এই এক্সাম্পলটা আমাদের মাথায় রাখতে হবে।
কিন্তু ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা হবে না। ওকে, স্যার এটা কি ডটের সাপেক্ষে হতে পারে? হ্যাঁ ডটের সাপেক্ষেও তুমি করতে পারো। এটা যেহেতু ডটের এটা সাপেক্ষে প্লাসের সাইকেলে হবে? সাপেক্ষে, না ডটের সাপেক্ষে তো কিউটাই গ্রুপ নয়, ঠিক আছে? তাহলে তোমাকে জিরোটাকে ও হ্যাঁ মাইনাস, হ্যাঁ, জিরোটাকে বের ঠিক। করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এটা গেল একটা দিক। আর আর কি হচ্ছে, হুম, আচ্ছা একটা একটা সাইক্লিক গ্রুপে কটা জেনারেটর থাকতে পারে? এটা একটা ভালো কোশ্চেন, যে হাউ মেনি জেনারেটরস, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে, জেনারেটরস এ সাইক্লিক গ্রুপ হ্যাজ, সাইক্লিক গ্রুপ হ্যাজ। তাহলে সাইক্লিক গ্রুপের যখনই কোশ্চেন হবে, দুটো সাইক্লিক গ্রুপ দু ধরনের হয়, একটা ফাইনাইট একটা ইনফাইনাইট, ঠিক আছে? তো আমরা আগে ইনফাইনাইট গ্রুপ দেখি, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। যে কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ দেখতে এরকম টাইপের হবে, হ্যাঁ এইরকম দেখতে হবে। একটা ই থাকবে, একটা এ থাকবে, এ স্কোয়ার থাকবে, এ কিউব থাকবে, ডট 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 এগুলো থাকবে, আর তাদের ইনভার্স গুলো থাকবে, এ ইনভার্স, এ টু দি পাওয়ার মাইনাস, এইরকম থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে? বা দেখো জেড যেমন একটা সাইক্লিক গ্রুপ, তার মধ্যে এখানে ইটা মানে এখানে জিরো, যেহেতু জিরোর রেসপেক্টে 1 2 3 ডট ডট, আর এদিকে -1 -2 -3 ডট ডট, ঠিক আছে? তাহলে দেখো মিল পাচ্ছ একটা। তাহলে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটরস হবে, এর মাত্র দুটো জেনারেটর হয়, ঠিক আছে? কারা? নিচে একটা একটা হচ্ছে ইনভার্স। এ, আর একটা হচ্ছে এ ইনভার্স। আর যদি জেড এর ক্ষেত্রে বলি তাহলে 1 আর -1, হ্যাঁ, ঠিক আছে? প্লাসের সাপেক্ষে। হ্যাঁ, আর জেড এর ক্ষেত্রে 1 আর -1, তাহলে এই দুটো হচ্ছে মাত্র জেনারেটরস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসছে ফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে ফাইনাইট সাইক্লিক গ্রুপ, ধরো জি হচ্ছে, জি এর অর্ডার হচ্ছে এন, তাহলে হচ্ছে জি, তাহলে এই জিটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, ই এ এ স্কোয়ার ডট ডট এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ জেনারেটরস, নাম্বার অফ জেনারেটরস ইজ ইকুয়ালস টু পাই এন, ঠিক আছে? ফাই ফাংশন এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আবার একটা জিনিস জানতে হবে যে ফাই এনটা কি, ফাই এন কিভাবে ক্যালকুলেট করে, ঠিক আছে? সেইটা আমরা শিখে নেব এই প্রসঙ্গে, ঠিক আছে? ফাই এন, তাহলে আমরা একটা ফাই এন কিভাবে ক্যালকুলেট করে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, হোয়াট ইজ ফাই এন, ঠিক আছে? যে ফাই এন ইজ দ্য নাম্বার অফ কে, মানে কতগুলো কে এরকম আছে যেখানে হোয়ার কে ইজ লেস দেন এন অ্যান্ড জিসিডি অফ এন আর কে হচ্ছে 1, এইরকম কতগুলো কে আছে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ফাই এন। ফর এক্সাম্পল, লেট এন ইকুয়ালস টু 10, তাহলে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলোকে যদি লিখি, তাহলে এদের মধ্যে কারা কারা আছে যাদের জিসিডি 10-এর সঙ্গে 1, মানে 10-এর যে ফ্যাক্টরগুলো আছে কোন কোন সংখ্যার মধ্যে ওই ফ্যাক্টরগুলো নেই, যেমন ধরো 3-এর মধ্যে কোনো 10-এর কোনো ফ্যাক্টর নেই, হ্যাঁ, 10-এর ফ্যাক্টর নেই। 4-এর মধ্যে আছে 2, তাহলে 4-এর সঙ্গে চার মধ্যে 10-এর জিসিডি কিন্তু 2 হয়ে যাবে, 5ও হবে না, 6 হবে না, 7 হবে, 6 হবে না, 7 হবে। হ্যাঁ, 8 হবে না,
আর 9 হবে, আর 1 নয় নয় 1 হবে, হ্যাঁ ঠিক না? তাহলে কটা পেলাম? 4 পেলাম। তার মানে 5 চার 10 ইজ 4। বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, এবার যদি আমি তোমাকে হঠাৎ করে বলি যে 100, 5 100 কত হবে? তুমি এবার ঘাবড়ে যাবে। আর তাহলে কি তুমি 1 থেকে 100 পর্যন্ত লিখে তারপরে দেখবে, হিসাব করবে যে জিসিডি কার কার সঙ্গে নেই, কার কার সঙ্গে 1, তো ওটা তো বের করা সম্ভব না। ইয়েস অর নো? হ্যাঁ স্যার তাহলে তার জন্য আমাদের একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এটা। আহ, আমরা আগে ফর্মুলাটা এখানে ধরো লিখি, যদি এনটাকে যদি এইভাবে লিখি যে প্রাইম, দেখো এনটাকে আমরা প্রাইমের ডিকম্পোজিশন যদি করি, তাহলে ধরো k1 সংখ্যক ধরো p1 পাচ্ছি, কে k2 সংখ্যক ধরো p2 পাচ্ছি। এইভাবে আমরা যদি লিখি, ঠিক আছে, ধরো এখানে আমি 3টাই লিখলাম, তাহলে ফাই এন যেটা হবে সেটা হবে n ইন্টু 1 মাইনাস 1/p1। এই কে গুলোর কোনো রোল নেই এখানে, 1 মাইনাস 1/p2 ইন্টু 1 মাইনাস 1/p3, এইভাবে গুণ করে দিতে হবে। তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই। যেমন 100, মানে 100কে আমরা যদি প্রাইম ফ্যাক্টর করি, তাহলে 100কে লিখতে পারি 4 25 100, তারপরে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার হলো। তাহলে পাই 100 সমান, পাই 100 সমান হবে, তাহলে এখানে লিখবো 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস 1/5। এটাকে এবার সিম্পলিফাই করো, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1/2 ইন্টু 4/5। মানে এখানে নিচে যা থাকবে উপরে 1 কম করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার এটা কাটো, 5 দুগুণে 10, একটা করে 2 2 কেটে দাও, তাহলে থাকলো এখানে 5 দুগুণে 10, 10 থাকলো, আর এখানে 4 4 10 40। তাহলে 500 ইজ 40। বোঝা গেল? বুঝতে পারলে না পারলে না? আর একটা বুঝেছি, এক্সাম্পল, একটু সূত্রটা। ধরো 36, 36কে তোমরা প্রথমে ফ্যাক্টরাইজ করবে একদম প্রাইম নিয়ে, মানে মৌলিক সংখ্যা দিয়ে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে ধরো এখানে আমি কি করতে পারি, 2 গুণ 2, মানে 4 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে করলে 9, 9 মানে 3 গুণ 3, তার মানে আমরা দুটো 2 আর দুটো 3 পাচ্ছি, দিবে ঠিক? তাহলে 5 36 যেটা হবে সেটা হবে 36 গুণ, হ্যাঁ, 1/2 আর 2/3, মানে ওই প্রাইম গুলোই নিচে থাকবে আর উপরে থাকবে 1 কম করে লিখতে হবে উপরে। তাহলে এবার কাটাকাটি করো, 3 দুগুণে 6, 6 6 36, তাহলে কত হলো, 6 গুণ 2 12। বলো, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। আরেকটা দিই, 75, 75কে আমরা লিখতে পারি 3 25, 3 ইন্টু 5 স্কোয়ার, তাহলে 5 75 হবে 75 ইন্টু 2/3 আর 5 আছে, তাহলে 4/5। ঠিক আছে, এবার 3 5 15 কেটে দাও, 5 5 5 15 75, তাহলে কত হলো, 5 দুগুণে 10 আর 4 40, হ্যাঁ, তাহলে 40, তাহলে 575 হলো 40। ঠিক আছে, এইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে এন যদি যে গ্রুপের অর্ডার হয় আর যদি সাইক্লিক হয়, তাহলে তার কটা জেনারেটর থাকবে, ফাই এন সংখ্যক জেনারেটর থাকবে, যেখানে ফাই এন এইভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, কারণ এগুলো দেখো ক্যালকুলেটিভ অঙ্ক, তো এগুলো এই জন্য আমাদেরকে মানে হিসাব করে বলতে হবে, এই হিসাবটা আমাদের দরকার। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? বলো, কোনো ডাউট আছে বলো। ঠিক আছে। ওকে, আচ্ছা, আজকে আর বেশিক্ষণ আমি ক্লাস করাবো না, প্রথম ক্লাস তো একটু কম করাই।